তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় আরো 200 জনের মৃত্যু, নতুন রোগী 11,579, শনাক্তের হার 29.31। রাজধানীর পশুর হাটে ক্রেতা নেই তেমন, দামও কম। ডিজিটাল মার্কেটে এ পর্যন্ত বিক্রি 2,500 কোটি টাকা। মহাসড়কে আর ফেরিঘাটে দিনভর যানজটের চরম ভোগান্তি, বিকেলে কিছু জায়গায় কমেছে গাড়ির চাপ, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। তৃতীয় ওয়ানডেতে 299 রানের টার্গেটে বাংলাদেশের দাপুটে শুরু। চোট সামলে ক্যারিয়ারের 52তম 50 তামিম ইকবালের। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনা সংক্রমণ ও মৃত্যু কোনোভাবেই কমছে না। আরও 200 জনের প্রাণহানির খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগী 11,579 জন। চিকিৎসকরা বলছেন, করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে এখন করোনার টিকাই একমাত্র ভরসা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে করোনায় আরও 200 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 111 এবং নারী 89 জন। এর মধ্যে সবচেয়ে মৃত্যু ঢাকা বিভাগে 51 এবং খুলনা বিভাগে 50 জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 18,325 জনে। এছাড়া সারা দেশে 639 ল্যাবে 39,510 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 11,579 জন করোনা রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 11,28,889 জন। চিকিৎসকেরা বলছেন, করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে যত দ্রুত সম্ভব টিকা প্রদান করতে হবে। এজন্য উদ্বুদ্ধ করতে হবে সবাইকে। দ্রুততম সময় যদি ভ্যাকসিন দিতে আমরা না পারি, তাহলে মৃত্যু রোধ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, সাধারণ মানুষকে অংশগ্রহণ করাতে হবে, জনপ্রতিনিধিদের নেতৃত্ব দিতে হবে এখানে। এবং আমাদের সামনে সাকসেসফুল মডেল আছে চাঁপাইনবাবগঞ্জ এবং ঝিনাইদহ, যেখানে স্থানীয় নেতৃত্ব প্রতিটা গ্রাম, পাড়া, মহল্লা ওয়াইজ কমিটি করে করোনার ঊর্ধ্বগতিকে থামিয়ে মৃত্যু কমিয়ে দিয়েছে। এদিকে একদিনে সুস্থ হয়েছেন আরও 9,997 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ হলেন 9,51,340 জন করোনা রোগী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের আগের দিন রাজধানীর পশুর হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়, বেচাকেনাও হচ্ছে ভালো। তবে কম দামে পশু কিনতে পেরে খুশি ক্রেতারা, আর কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ বিক্রেতারা। সকাল থেকেই রাজধানীর পশুর হাটে আসতে শুরু করে ক্রেতারা। অনেকেই ঈদের আগের দিন পশু কেনেন। হাটে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। কালকে রাতে 12টা থেকে এই পর্যন্ত দুইটা গরু 2,26,000। গত বছরের চেয়ে এবার দাম অনেকটাই কম। পছন্দের পশুটি কিনতে পেরে খুশি ক্রেতারা। অন্যান্য বছরের তুলনা, গত বছরের তুলনা মনে হয় কিছুটা চেঞ্জ আছে। না, আজকে গরুর বাজার একটু কম, কালকের থেকেও একটু কম, মানে মোটামুটি কমই। আমরা যে গরুটা কিনলাম 1 লক্ষ টাকায়, গতবার কিনলে এই গরুটা 1.5 লক্ষ টাকায় কিনা লাগতো আর কি। বিক্রেতারা বলছেন, মাঝারি গরুর ভালো বিক্রি হলেও বড় গরুর চাহিদা অনুযায়ী দাম পাচ্ছেন না। বড় গরুর চাহিদা কম, যেহেতু বিক্রি হচ্ছে না। আগের চেয়ে 10,000 20,000 টাকা কম কয়। এদিকে পশুর হাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, ছিল না পর্যাপ্ত নজরদারিও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর হাট নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, এখন বেচাকেনা কেমন হচ্ছে? কালকে ঈদ, শেষ মুহূর্তের কেনাবেচা চলছে হাটে, ক্রেতা বিক্রেতা কি বলছেন? অন্যান্য বছরগুলোতে শেষ মুহূর্তে কিন্তু বেচাকেনায় জমজমাট থাকে রাজধানীর পশুর হাট, তবে এবারের চিত্রটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন। কারণ এবারে এই শেষ দিনে কিন্তু গরুর দাম অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তারা অনেকটা হতাশাও প্রকাশ করছেন। আমি যদি গরুর হাটের চিত্রটি আপনাকে দেখাতে চাই, এখানে যে বড় গরুগুলো, অর্থাৎ যে বড় সাইজের গরুগুলো, সেগুলোর কিন্তু চাহিদা একেবারেই কম এবার।
কারণ যে দাম এবং যে প্রত্যাশা নিয়ে বিক্রেতারা এবার বড়গুলো গরু নিয়ে এসেছিলেন সে দাম কিন্তু তারা পাচ্ছেন না। আপনি ছবিতে যে গরুটির দেখতে পাচ্ছেন, যে গরুটিকে, এই গরুটির নাম কিন্তু কালাপাহাড়। শাহজাহান মিয়া নামে একজন গরু বিক্রেতা এটিকে ধামরাই থেকে নিয়ে এসেছেন। তিনি 14 লাখ টাকা দাম আশা করলেও কিন্তু এখন কিন্তু তিনি এটি 6 থেকে 7 লাখেও বিক্রি করতে পারছেন না বলে তিনি আমাদেরকে জানালেন। এমন আরও কয়েকজন গরু বিক্রেতার সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু আশানুরূপ দাম কিন্তু কেউই পাচ্ছেন না, অর্থাৎ তাদের যে প্রত্যাশিত দাম ছিল তার থেকে অনেক কম দামে কিন্তু গরু বিক্রি করতে হচ্ছে। আর এছাড়া যে ছোট এবং মাঝারি গরু রয়েছে সেগুলোর বেচা বিক্রি কিন্তু তুলনামূলক ভালো, এবং ক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু তারা বেশ লাভে গরু কিনতে পারছেন, অর্থাৎ যে দামে তারা আশা করেননি যে সেই গরুটি কিনতে পারবেন সেই দামেই কিন্তু তারা সেই গরুটি কিনে নিয়ে যেতে পারছেন। এবং সবকিছু মিলিয়ে একটি বিষয়, আপনি জানেন যে করোনা সংক্রমণের কিন্তু ঊর্ধ্বগতি গেল কয়েক সপ্তাহ ধরে, এবং সেই ধারাবাহিকতায় পশুর হাট চলছে এবং পশুর হাটে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা কিন্তু অনেকাংশেই মানা হচ্ছে না। অর্থাৎ পশুর হাটে যারা ক্রেতা বিক্রেতা এসেছেন তাদের অনেকেই কিন্তু আমরা দেখছি যারা স্বাস্থ্যবিধি মানছেন না, সঠিক নিয়মে মাস্ক পরছেন না, এমনকি শারীরিক দূরত্ব সেটিও তারা বজায় রাখছেন না, যে কারণে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু এখানে একটা হতাশাজনক পরিস্থিতি। অর্থাৎ যারা বিক্রেতা আছেন, যারা সারা বছর এই গরুগুলোকে শ্রম দিয়ে লালন পালন করে বড় করে তুলেছেন, তারা কিন্তু তাদের ন্যায্য দামটি এখান থেকে পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা হতাশা জানিয়েছেন। অন্যদিকে ক্রেতারা কিন্তু এদিক দিয়ে খুশি যে তারা আসলে আগের বারের থেকে, অর্থাৎ আগের বারের তুলনায় বেশ কম বাজেটে গরু কিনতে পারছেন, এবং বড় গরু যেভাবে বিক্রি হবার কথা ছিল তা কিন্তু হচ্ছে না, এবং ছোট এবং মাঝারি গরুগুলো বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে বলে আমরা এতক্ষণে দেখতে পেয়েছি। গাবতলী পশুর হাট থেকে জানাচ্ছিলেন বিপ্রজিৎ চন্দ্র। ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ডিজিটাল হাটে ২,৪২৪ কোটি ৯ লাখ টাকার গবাদি পশু বিক্রি হয়েছে। ২০ জুলাই পর্যন্ত ডিজিটাল হাটে মোট ৩,৪৯,০০০ পশু বিক্রি হয়। ২০ জুলাই পর্যন্ত ডিজিটাল হাটে গরু ও মহিষ ২,৬৭,৫৬৬টি, ছাগল ও ভেড়া ৮১,৮২২টি বিক্রি হয়েছে। ই কমার্স অ্যাসোসিয়েশন ক্যাব জানায় ১,৫৪৪টি পশু ডিজিটাল হাটে সরাসরি বিক্রি হয়েছে। স্লটার বুকিং হয়েছে ২৬৪টি। এসক্রো সার্ভিসের মাধ্যমে বিক্রি হয়েছে ২৩টি পশু। এসক্রো সার্ভিস এমন একটি সেবা যেখানে একজন ক্রেতা পণ্য ক্রয়ের সময় যে মূল্য পরিশোধ করেন তা একটি তৃতীয় পক্ষের কাছে জমা থাকে। ক্রেতা পণ্য বা সেবা বুঝে পেয়েছেন এমন নিশ্চয়তা দেওয়ার পর তৃতীয় পক্ষ বিক্রেতাকে মূল্য পরিশোধ করেন। দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। এক ভিডিও বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। চলমান করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, এ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জিততে হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন প্রধানমন্ত্রী। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত 1 বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঈদের ঠিক আগের দিন মহাসড়ক ফেরিঘাটে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে করোনার ঝুঁকি আর ভোগান্তি উপেক্ষা করেই গ্রামে ফিরছে মানুষ। এক একটি পিকআপ এলেই জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই চড়ে বসছে মানুষ। ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে ভোগান্তি উপেক্ষা করেই গ্রামে ফিরছেন সবাই। বেশিরভাগের মধ্যেই দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। ঈদ বাবার সাথে ফ্যামিলি সাথে ঈদ করবো না, এই জন্য বাড়িতে আমার মা আছে, বউ আছে, বাচ্চা আছে, ঈদ করতে যাইতে হবে, এই টানে তো যাইতে হবে, যেভাবে কষ্ট করে হলেও যাইতে হবে, সেই চিন্তা ভাবনা নিয়ে বেরোইছি। তবে কিভাবে যাবো এখনো বুঝতে পারছি না।
এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল দীর্ঘ যানজট। ঘন্টার পর ঘন্টা রাস্তাতেই বসে থাকতে হয় ঈদযাত্রীদের। এই 1 ঘন্টা যাবত ধরে দাঁড়ায় রয়েছি, রাস্তায় জ্যাম, গাড়ি পাচ্ছি না। তো মানুষ কিভাবে দেশে বাড়িতে দেবো, আবার বৃহস্পতিবার ঢাকা আসতে হবে, এর থেকে তো যানজট আর বেশি বাড়বে, মানুষের ভোগান্তি বেশি। বাস, র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কারণেই এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। উন্নয়ন প্রকল্পের কারণে মহাসড়ক খানাখন্দে ভরা, সাথে যোগ হয়েছে প্রচণ্ড বৃষ্টি। স্বাভাবিক গতিতে বাস চলতে পারছে না, সাথে যানবাহনের চাপ বাড়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে রাস্তায় যে জ্যাম, এখন তো আমাদের দেখা গেছে যে ছুটি দিয়েছে আজকে, কালকে ঈদ, এখন আমরা তো বাড়িতে যাইতে যাইতে দেখা গেছে যে কালকে এমন আছে মাঠের নামাজ নাও পড়তে পারি। পাশাপাশি আসনে যাত্রী না বসানোর নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষিত ছিল। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাউন্টার সহ সড়কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। সড়ক মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ করতেই হিমশিম খেতে হয় পুলিশকে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এ নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, গতকালকে পর্যন্ত যেটি আমরা দেখেছি গাবতলীতে বাসগুলো সময় মতো আসছিল না, আজকের চিত্র কি? মহাসড়কের জ্যাম কতটা, যানজট কতটা আছে? যে আজকে সকাল থেকেই আমরা যারা ঘরমুখ মানুষ যারা বাড়ি ফিরছিলেন তাদের সংবাদ সংগ্রহ করছি এবং আপনাদের জানাচ্ছিলাম। সকাল থেকে যেমনটা দেখেছিলাম বেশিরভাগ সড়কেই যারা মূলত তাদের নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছেন, বেশিরভাগ সড়কে তাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে এবং বিভিন্ন সড়কে কিন্তু তীব্র যানজটও দেখা গিয়েছে। আমি এখন আছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। এখানকার বর্তমান চিত্র যদি আপনাকে একটু দেখাই, মূলত গতকাল যখন গার্মেন্টস ছুটি হয়ে গিয়েছে তারপরে গতকাল রাত থেকেই মানে মূলত সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড পরিমাণে প্রেশার গিয়েছে আপনার গাবতলী সহ সায়দাবাদ, মহাখালী কিংবা যাত্রাবাড়ি কেন্দ্রিক যেসব টার্মিনাল রয়েছে সেই সব এরিয়া দিয়ে প্রচুর পরিমাণে চাপ ছিল। তবে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে চাপ থাকলেও দুপুরের পর থেকে অনেকাংশেই কিন্তু চাপ কমে গিয়েছে। আমি যদি এখানকার চিত্রে এখন আপনাকে দেখাই, গতকাল সন্ধ্যায় যখন এমন পরিস্থিতিতে আমরা দেখিয়েছিলাম যে প্রচণ্ড মানুষ এবং অনেকে গাড়ি পাচ্ছেন না, কিংবা যেসব পরিবহন সময় মতো ছাড়ার কথা সেই সব পরিবহনও অনেকটা দেরিতে ছাড়তে হয়েছে। তবে আজকে কিন্তু সেই পরিস্থিতি নেই। এখনকার যে পরিস্থিতি অনেকে আসছেন, তবে রাত 9টার পরে বেশ কিছু গাড়ি ছাড়ার কথা রয়েছে, তা সেই অপেক্ষায় কিছু মানুষ এখনও আছেন। তবে বেশিরভাগ মানুষই তাদের গন্তব্যে রওনা হয়েছে। গাবতলী থেকে জানাচ্ছিলেন নাহিদ কামাল। বেড়েছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটেও। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জানাবেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন হোসেন, এই মুহূর্তে যে পরিমাণ লঞ্চ ঘাটে রয়েছে এবং যে পরিমাণ যাত্রী রয়েছেন তারা সবাই যেতে পারবেন কিনা, যাওয়া সম্ভব হবে কিনা, অর্থাৎ যাত্রীর তুলনায় লঞ্চ যথেষ্ট রয়েছে কিনা? এখানকার বিআইডব্লিউটি অর্থাৎ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটি বলেছে, আজকে সারা দিন সকাল থেকে রাত 9:30 কিংবা 9টা পর্যন্ত 125টি লঞ্চ চলাচল করবে এবং এর প্রত্যেকটা লঞ্চ কিন্তু অতিরিক্ত যাত্রী ধারণ করে তারা তাদের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে। আপনি জানেন সদরঘাট থেকে 42টি নৌ রুটে লঞ্চ চলাচল করে থাকে। দক্ষিণ অঞ্চলের অন্তত 17 জেলার মানুষ এই রুট দিয়ে চলাচল করে। আপনি নিশ্চয়ই এখনকার যে চিত্র দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখনও প্রচণ্ড ভিড় রয়েছে। ইতিমধ্যেই অন্তত 80টি লঞ্চ ছেড়ে গিয়েছে এখান থেকে। এখনকার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকা বরিশাল রুটে যে লঞ্চগুলো চলাচল করে, অর্থাৎ বড়, অপেক্ষাকৃত অন্য রুটের চেয়ে ঢাকা বরিশালের লঞ্চগুলো একটু বড় হয় সেই রুটে। এবং প্রত্যেকটি লঞ্চে স্বাস্থ্যবিধির যেটি কথা বলছেন সেটির তো বালাই নেই। সামাজিক দূরত্ব কী জিনিস সেটিও আসলে এখানে নেই বললেই চলে। যদিও একই প্রশ্ন করার পরে এখানকার বিআইডব্লিউটি-এর যিনি যুগ্ম পরিচালক নৌ নিরাপত্তা শাখার দায়িত্বে রয়েছেন তিনি যেটি বলেছেন যে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব সহ অতিরিক্ত যাত্রী বোঝে, অর্থাৎ ছাদে যাতে কোনো যাত্রী কোনো লঞ্চ কর্তৃপক্ষ নিতে না পারে সেজন্য তারা এখন পর্যন্ত 6টি লঞ্চের বিরুদ্ধে মেরিন আইনে ব্যবস্থা নিয়েছেন। আর আপনি এখনকার যে চিত্র দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লঞ্চের, অর্থাৎ এই যে এটা আমরা পল্টন দেখাচ্ছি, আমি যদি ক্যামেরায় যিনি আছেন তাকে একটু দেখাতে চাই, তাকে একটু অনুরোধ করবো যে আপনি যেটি দেখতে পাচ্ছেন হচ্ছে লঞ্চের সামনের অংশ, অর্থাৎ যেটিকে আসলে এই অংশে কিন্তু কখনোই যাত্রী নেওয়া হয় না। যাত্রীদের চাপ এত বেশি যে সেই জায়গাটিতেও কিন্তু একদম তিল ধারণের ঠাঁই নেই।
আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, অর্থাৎ উপচে পড়া ভিড় যেটি বলে সেটির চেয়েও বেশি, অর্থাৎ কারো কারো গায়ের সাথে গা লেগিয়েছেন। এরপরে যেটি রয়েছে কেবিনের যে গলিগুলো থেকে থাকে নর্মালি সময়, সেই কেবিনের গলিগুলোতেও কিন্তু অন্য সময় লোকজন কিংবা যাত্রী নেওয়া হয় না, সেই জায়গাটিও সম্পূর্ণভাবে একদম নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে মানুষ বসে আছে। এর বাইরে এখন যে চিত্র দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা লঞ্চই একদম কানায় কানায় পরিপূর্ণ, অর্থাৎ সেখানে যারা বিভিন্ন রুটে যাবেন এর মধ্যে সকাল থেকেই কিন্তু আজকে এরকম ভিড় ছিল। আর এখন যে লঞ্চগুলো রয়েছে সেগুলো হয়তোবা 9টা কিংবা 9:30টার পরে ছাড়বে। আর একটি বিষয় যেটি দেখেছি যে লঞ্চ আসলে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ার পরেও এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে যিনি রয়েছেন, অর্থাৎ বিআইডব্লিউটি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনি এসে সেই লঞ্চগুলোকে ছাড়তে পারবেন। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ঝুঁকি রয়েছে কিনা? অবশ্যই ঝুঁকির তো একটা বিষয় থেকেই থাকে, ঝুঁকি থাকে না, দুই রকম ভাবে ঝুঁকি থাকে। এক হচ্ছে যেহেতু নৌপথে নৌ রুটে চলাচল করে, সেক্ষেত্রে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যদি যাত্রী নেওয়া হয়, কোনো কারণে যদি সেখানে ঝড় কিংবা অন্যরকম কোনো দুর্ঘটনা ঘটে, আপনি জানেন যে এই লঞ্চগুলো আসলে অনেক বড় নদী, পদ্মা কিংবা মেঘনার মতো খরস্রোতা যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো কিন্তু পার হয়ে যাবে। তারপর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ধারণ ক্ষমতার চেয়ে এবং সরকার কর্তৃক যে লকডাউন কিংবা করোনা মহামারী ভাইরাসের কারণে সেখানে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করার কথা থাকলেও সেখানে 60% ভাড়া কিন্তু বৃদ্ধি পাওয়া হয়েছে, এরকম একটি বিষয়। তারপরও যাত্রীদের কেউ কেউ অভিযোগ করছেন আরেকটি বিষয় যে বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবহন কিংবা গণপরিবহন আপনি যাই বলেন না কিংবা বা নৌ পরিবহন যাই বলেন না কেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ আসলে উঠেই প্রথমেই টিকিট কাটতে হয় না, শুধুমাত্র কেবিনের ক্ষেত্রে দুই একটা নিয়ম থেকে থাকতে পারে, এর বাইরে মানুষ আসলে ওঠেন। তারপর সেক্ষেত্রে কি ঈদের জন্য বাড়তি আরো ভাড়া নেওয়া হচ্ছে? সেক্ষেত্রে সরকার কর্তৃক যেটি বিআইডব্লিউটি কিংবা সরকার যে প্রজ্ঞাপন, সেখানে কিন্তু একটি কথা বলা হয়েছিল যে 60% বেশি ভাড়া নেবেন। বেশ কয়েকজন যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন যে অর্ধেক খালি থাকার পরেও, অর্থাৎ অর্ধেক যাত্রী না, পুরোপুরি এসে তারা যাত্রী নিচ্ছেন এবং যাত্রীদের কাছে সরকার নির্ধারিত যে ভাড়াটা অর্থাৎ 60% বেশি ভাড়া কেউ কেউ নিয়েছেন, এরকম একটু অভিযোগ করছেন। তবে আমরা এখন পর্যন্ত বলতে পারি যে আজকে দিনে পর্যায়ক্রমে 125টি লঞ্চ ছাড়ার কথা, এখন পর্যন্ত কমপক্ষে 80টি লঞ্চ দক্ষিণ অঞ্চলের 42টি নৌরুটে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। আলামিন থাকুন আমাদের সাথে। এবার মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটের খবর জানাবেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, এই মুহূর্তে ঘাট এলাকার লোকজনের ভিড় কেমন, কয়টি ফেরি চলাচল করছে এবং পারাপারের অপেক্ষায় কত যানবাহন রয়েছে সেই হিসেব আপনি আমাদের দিতে পারেন কিনা? দেখুন, সকাল থেকে যাত্রীদের যে ভিড় ছিল, সকাল গড়িয়ে সন্ধে হতে চলেছে এবং রাতেও কিন্তু এসব যাত্রীদের ভিড় কিন্তু অব্যাহত রয়েছে। তবে এই ঘাটে কিন্তু পদ্মা আজকে বৈরী আবহাওয়ায় প্রবল স্রোত থাকায় ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে বলে কিন্তু ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন ঘাটের যে এরিয়াটিতে রয়েছি, এইখানে কিন্তু সকাল থেকে আসলে এইসব মানুষ কিন্তু আপনার ফেরি পারাপারের জন্য এখানে অপেক্ষায় রয়েছে এবং আমরা ঘাটে যে পার্কিং ইয়ার্ডটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ এলাকা জুড়ে কিন্তু এই যে যানবাহনের একটি দীর্ঘ যে জটলা, সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি এবং ঘাট কর্তৃপক্ষ কিন্তু সকাল থেকে চেষ্টা করেছে যে এইসব যাত্রীদের পারাপার করতে। তবে এখন আপনি যে যানবাহনগুলো এখানে দেখছেন, এইসব যানবাহনগুলো কিন্তু সকাল থেকে এই ঘাটে কিন্তু পারাপারের অপেক্ষায় রয়েছে। তারা বলছিলেন যে আসলে পরিবার এবং যে প্রিয়জনদের সাথে যে ঈদ কাটাতে তারা গ্রামের বাড়িতে ফিরছেন, সেই ঈদ কাটানো কিন্তু তাদের কাছে এখন অনেকটাই অনিশ্চয়তায় দাঁড়িয়েছে, কারণ সকাল থেকে এখন পর্যন্ত তারা কিন্তু কোনো প্রকার ফেরিতে উঠতে পারেনি এবং এখন পর্যন্ত আসলে কখন তারা এইসব ফেরিতে উঠতে পারবেন এটি নিয়েও কিন্তু একটি অনিশ্চয়তায় রয়েছে তারা। পাশাপাশি প্রতিটি ফেরিতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে যানবাহন খুব একটা তারা নিতে না পারলেও তারা কিন্তু যথেষ্ট পরিমাণ যাত্রী কিন্তু তারা নিয়ে গেছে। তবে পুরো ঘাট এলাকায় এই মুহূর্তের পরিসংখ্যানটি যদি বলি, যাত্রীবাহী এবং পণ্যবাহী মিলিয়ে কিন্তু প্রায় 7 থেকে 8 শতাধিক গাড়ি কিন্তু এখন এই ঘাটে অপেক্ষমান রয়েছে। এতে কিন্তু বয়স্ক, বৃদ্ধ এবং যে ছোট বাচ্চাদের নিয়ে যারা এখানে এসেছেন তারা কিন্তু সব থেকে বেশি বিপাকে পড়েছেন। পাশাপাশি দেখা গেল যে 10 মিনিট বা 20 মিনিট পর পর গাড়ি কিন্তু একটু একটু করে পার্কিং ইয়ার্ড থেকে ফেরি পর্যন্ত আগাচ্ছে, তবে কোনোভাবেই কিন্তু তারা ঘাট পার হয়ে কিন্তু আসলে গন্তব্যের দিকে যেতে পারছেন না। এতে কিন্তু যাত্রীদের যে দুর্ভোগ
সেটি আসলে অনেক গুণ বেড়ে যাচ্ছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি আপনার ঘাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে তারা পর্যায়ক্রমে কিন্তু এইসব যে যানবাহনগুলো আটকে পড়েছে সেগুলো পারাপারে ব্যবস্থা তারা নিবেন। তো লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এবার ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। বুধবার সকাল 7টায় প্রথম জামাত, তারপর সকাল 8টা, 9টা, 10টা এবং 10টা 45 মিনিটে হবে 4টি জামাত। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে না। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে হবে 2টি জামাত। এছাড়া সিলেটের হজরত শাহজালাল মাজারের জামে মসজিদে সকাল 8টায় হবে প্রধান জামাত। রাজশাহীর শাহ মখদুম দরগা মসজিদে হবে 2টি জামাত। প্রথম জামাত সকাল 7:30টায়, পরেরটি 8টায়। খুলনার টাউন হল জামে মসজিদে প্রথম জামাত হবে সকাল 8টায়, দ্বিতীয় জামাত সকাল 9টায় এবং তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। সম্প্রতি জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা বোমাগুলো বিস্ফোরিত হলে ভয়াবহ অবস্থা হতো বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। তবে ঈদে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি কমিশনার। এ সময় ঈদে নগর জুড়ে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। নারায়ণগঞ্জের 2 জায়গায় অভিযান চালিয়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় গ্রেপ্তার করা হয় 2 জনকে। এসব বোমা আগের যে কোনো সময় উদ্ধার হওয়া দেশীয় বোমার চেয়ে ভয়ঙ্কর বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এ সময় তিনি বলেন, জঙ্গিরা এখন আগের মতো সংগঠিত না হলেও বোমা বানানোয় তাদের দক্ষতা বেড়েছে। রিসেন্টলি যে বোমাগুলো আমরা উদ্ধার করেছি এগুলো অত্যন্ত শক্তিশালী এবং এটা বিস্ফোরণ হলে কিন্তু একটা ম্যাসাকার হয়ে যেতে পারে। অর্থাৎ তাদের সক্ষমতা বেড়েছে এবং তারা এই ধরনের নতুন লোককে তারা প্রশিক্ষিত করে এই বোমা বানানোর কাজে তারা নিয়োগ করতে পেরেছে। আমরা আসলে বসে নাই, আপনারা দেখছেন যে কোনো ঘটনা ঘটার আগেই কিন্তু আমাদের যারা এই বিষয়ে কাজ করে তারা যথেষ্ট এক্সপার্ট। প্রতি বছরই ঈদের কয়েকদিন চুরি ছিনতাই তুলনামূলক বেড়ে যায় জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। নিরাপত্তা তল্লাশি যেটা হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে এবং কোনো ক্ষেত্রে আমরা আর্চওয়ে বসাবো, এটার ভিতর দিয়ে মানুষজন যাবে এবং যেখানে একাধিক জামাত হবে সেখানে যত সময় পর্যন্ত জামাত থাকে আমাদের পুলিশি ব্যবস্থাপনা থাকবে। কোরবানির পশুর চামড়া নিয়ে যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না হয় এবং ফাঁকা ঢাকার নিরাপত্তায় সাদা পোশাকের পাশাপাশি ভার্চুয়ালি নজরদারি বাড়ানো সহ নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের পর যত দ্রুত সম্ভব তৈরি পোশাক কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। নেতারা বলছেন, কারখানা দীর্ঘদিন বন্ধ রাখলে পণ্য পাঠাতে হবে কার্গো বিমানে, এতে খরচ বেড়ে যাবে। ক্রয়াদেশ বাতিলের শঙ্কাও করছেন কেউ কেউ। এদিকে গণপরিবহন বন্ধ রেখে তৈরি পোশাক কারখানা খুলে দেওয়া হলে আরেক দফা ভোগান্তির আশঙ্কা করছেন শ্রমিকেরা। করোনা প্রতিরোধে 23 জুলাই থেকে সারা দেশে আবারও কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এবার ওষুধ, চামড়া ও খাদ্যপণ্য ছাড়া কোনো কারখানা খুলছে না। যদিও রপ্তানিমুখী কারখানা লকডাউনের বাইরে রাখতে জোর চেষ্টা চালায় উদ্যোক্তারা, কিন্তু এতে সাড়া দেয়নি সরকার। তারপরও 1 আগস্ট থেকে কারখানা খোলার আশা করছেন পোশাক শিল্প মালিকরা। তারা জানান, 15 আগস্টের মধ্যে অনেক কারখানাকে ক্রেতার কাছে পণ্য পাঠাতে হবে। কারখানা দেরিতে খুললে তা সম্ভব হবে না, এতে বাতিল হতে পারে ক্রয়াদেশ। অনেক অর্ডার এসেছে, আমরা অর্ডার নিয়েছি এবং সেই অর্ডারগুলো নিয়ে স্পেশালি যেগুলো আমাদের উইন্টার সিজনের জন্য, যেগুলো আগামী শীতের জন্য, এগুলো 15 আগস্টের মধ্যে শিপমেন্ট না করতে পারলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে। আর এখন বায়ার বসে থাকবে না, এই কারণে যে তারা অন্যখানে অর্ডার দিয়ে দিবে। তবে ইউনিয়ন নেতারা উদ্বিগ্ন শ্রমিকদের কর্মস্থলে ফেরা নিয়ে। তারা বলছেন, শ্রমিকদের জন্য গাড়ির ব্যবস্থা না করে কারখানা খুলে দেওয়া ঠিক হবে না, এতে ভোগান্তির পাশাপাশি পরিবহন খরচও বাড়বে। শ্রমিকদের কিভাবে আসবে সেটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন রয়েছি। আমরা মনে করি অন্তপক্ষে যারা রপ্তানিমুখী শিল্পের সাথে সম্পৃক্ত এবং তাদের শ্রমিকদের দেখভাল করার যেমন সকলের দায়িত্ব রয়েছে এবং সরকারের পক্ষ থেকে একটি পরিবহনের ব্যবস্থা করে তাদের ফিরে আনা যায় কিনা। বিজিএমইএ সভাপতি বলছেন, ছুটিতে সব শ্রমিক দেশে ফেরেননি। কারখানা খুলে দেওয়া হলে আশপাশে থাকা শ্রমিকদের নিয়ে উৎপাদন শুরু হবে। শ্রমিক পরিবহনে বিশেষ ট্রেন সহ গাড়ির ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নেতারা। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জের দিকে ফ্যাক্টরিগুলো আছে, আশুলিয়ার দিকে আছে, সেখানে কিন্তু অনেক হসপিটাল, অনেক ক্লিনিক, ডাক্তার এবং মেডিকেল স্টোর আছে। সুতরাং
তারা অসুস্থ হলে আমরা একদিকে তাদের যেমন টেক কেয়ার করতে পারি, তারাও সেই সহযোগিতা নিতে পারে। রপ্তানিমুখী কারখানা সচল রাখতে নিবন্ধন ছাড়াই শ্রমিকদের টিকা দেয়া শুরু হয়েছে। বিজিএমইএ নেতাদের আশা ঈদের পর এই কার্যক্রম আরও জোরদার হবে। পাশাপাশি করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ সহ নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে বিজিএমইএ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুজদালিফায় ইবাদত বন্দিগিতে রাত কাটানোর পর মিনায় ফিরেছেন হাজিরা। সেখানে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়েন তারা। করোনায় সংক্রমণের কারণে এবছর শয়তানকে নিক্ষেপের জন্য হাজিদের আগেই জীবাণুমুক্ত করা নুড়ি পাথর সরবরাহ করা হয়েছিল। এরপর পশু কোরবানি দেন। ইহরাম ত্যাগের পর মিনা থেকে মক্কায় বুধ থেকে শুক্রবার পর্যন্ত পবিত্র কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ করবেন হজের কার্যক্রম। এর আগে মহামারী থেকে মুক্তি কামনায় শেষ হয় আরাফাত ময়দানের হজের খুতবা। অনলাইনে নিবন্ধন করা 5 লাখের মধ্য থেকে এবছর মাত্র 60,000 জনকে দেয়া হয় হজের অনুমতি। সৌদি আরবে বসবাসরত 18 থেকে 65 বছর বয়সীরাই এবার পেয়েছেন হজের সুযোগ। তার আগে সবাইকে নিতে হয়েছে করোনার টিকা। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা মহামারীতে বিপর্যস্ত বিশ্বের নানা দেশে কঠোর বিধিনিষেধের মধ্যেই চলছে ঈদের আয়োজন। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা মহামারীর মধ্যেই দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরে পালিত হচ্ছে ঈদের আনুষ্ঠানিকতা। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সৌদিতে শিথিল হয়েছে নিষেধাজ্ঞা। স্বাস্থ্যবিধি মেনে সৌদি আরবের প্রতিটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে ঈদ উল আজহা। করোনা ভাইরাসের মধ্যেও ঈদ আনন্দের কোনো কমতি ছিল না। মঙ্গলবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয় আল আকসা মসজিদে। তবে আনন্দ নেই ফিলিস্তিনের গাজায়। 11 দিনের ইসরায়েলি বর্বরতার ভয়াবহতা এখনও কাটেনি সেখানে। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশেও আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ঈদ মুবারক। এদিকে ঈদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এশিয়ার ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের নানা দেশে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় আজ ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। দিনাজপুর সদরসহ কয়েকটি জায়গায় সকালে ঈদ উল আজহার নামাজ আদায় করা হয়। সকাল 7টায় শহরের বাসুনিয়াপট্টির একটি কমিউনিটি সেন্টারে ঈদের প্রধান জামাতে অংশ নেয় 3 শতাধিক পরিবার। চাঁদপুরে অর্ধশত গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে উদযাপিত হচ্ছে ঈদ উল আজহা। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে 11টি গ্রামেও ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 1000-এর বেশি মুসল্লি জামাতে অংশ নেন। সাতক্ষীরার 7টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজের পর পশু কোরবানি দেন মুসল্লিরা। তৃতীয় ওয়ানডেতেও দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের দেয়া 299 রানের টার্গেটে এখন পর্যন্ত সংগ্রহ 2 উইকেটে 195 রান। রান তারায় দারুণ শুরু এনে দিয়েছেন তামিম লিটনের উদ্বোধনী জুটি। 50 পেয়েছেন তামিম। মাধভেরের বলে 32 করে ফিরেছেন লিটন দাস। ক্যারিয়ারের 14তম সেঞ্চুরি মাত্র 87 বলে তুলে নেন তামিম, যেটি তার দ্রুততম সেঞ্চুরি। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ। এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিং উপহার দেন তামিম। টপ অর্ডারের 3 উইকেট তুলে নেন সাকিব ও মাহমুদুল্লাহ। চাকাপাকে 84 রানে থামান তাসকিন। ষষ্ঠ উইকেটে সেকান্দার রাজা ও রায়ান বার্লের 122 রানের জুটিতে 298 রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। 50 করে আউট হন দুজন। 3টি করে উইকেট নেন সাইফুদ্দিন এবং মুস্তাফিজ। হাঁটুর চোটে 2 মাসের জন্য ছিটকে গেছেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজে না খেলেই ফিরছেন দেশে, থাকবেন না অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে। গুরুত্বপূর্ণ 2 সিরিজে তামিমের বিকল্প খুঁজে বের করার কঠিন চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে।
ধারাবাহিকতার ঘাটতিতে ভুগতে থাকা টাইগার টপ অর্ডারের বড় ভরসা তিনি, কিন্তু জিম্বাবুয়ে সিরিজে দেখা যায়নি সেরা ছন্দের তামিম ইকবালকে। নিষ্প্রভতার পেছনে বড় কারণ হাঁটুর চোট। সবশেষ এপ্রিলে শ্রীলঙ্কা সফরে চোটে পড়েন টাইগারদের ওডিআই অধিনায়ক। এরপর ঘরের মাঠে খেলেছেন লঙ্কানদের বিপক্ষে ওডিআই সিরিজ। অস্বস্তি সঙ্গী করে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের 11 ম্যাচ, কিন্তু সুপার লিগে থামতে হয়েছে নাছোড়বান্দা চোটের কারণে। হারারে টেস্টে খেলেননি চোটের তীব্রতা নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। তামিমের চোটের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দিয়েছেন অর্থোপেডিক সার্জন ডেভিড ইয়াং। এর আগে মাশরাফি ও তামিমের চোট নিয়ে কাজ করা এই চিকিৎসক এবার কোনো ঝুঁকি নিতে চাইছেন না। পরীক্ষিত তামিমকে ছাড়া চ্যালেঞ্জ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের। বিকল্প নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। টি-20 দলের সাথে থেকে যেতে বলা হয়েছে রুবেল, মিঠুন ও মোসাদ্দেক সৈকতকে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ মিস করলেও অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তামিমকে ফেরানোর পরিকল্পনা ম্যানেজমেন্টের। পরিস্থিতি যখন এতই গুরুতর, জিম্বাবুয়ের বিপক্ষে আনুষ্ঠানিকতার শেষ ওয়ানডেতে কেন নামলেন তামিম? ওয়ানডে সিরিজ শুরুর আগে বারবার ম্যানেজ করে খেলার কথা বলেছিলেন অধিনায়ক, কিন্তু সিরিজ যখন নিশ্চিত তখন ঝুঁকি নিয়ে কেন খেলতে হবে তামিমকে? আপাতত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না ম্যানেজমেন্টের কাছ থেকে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।